চোখে। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিন উপলক্ষে আমরা স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং সেই সাথে শহীদদের। এবং আজকের এই স্পেশাল দিনে আমরা সকল বাঙালি জাতি হিসেবে অনেক গর্বিত। এবং আজকের এই স্পেশাল দিনে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আজ আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এবং বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচকে। তার আপনাকে আমন্ত্রণ আমাদের চায়ের চুমুকের অনুষ্ঠানে। একই সাথে তো আমাদের ঈদের আমেজটাই কাটছে এবং সেই সাথে আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। অনেক অনেক শুভেচ্ছা স্যার। জি বসবেন স্যার। আজকের এই দিনটি তো আমাদের আসলে বাঙালি জাতির জন্য গৌরবময় এবং সেই সাথে আমরা যদি চিন্তা করি যে আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি এবং আজকের এই স্বাধীনতার দিনটা আমরা উদযাপন করতে পেরেছি, তার পেছনের যে গল্পটা আমরা যে হিস্টোরিটা শুনেছি বারবার, একটু আপনার কাছে জানতে চাই আপনার জন্য কেমন ছিল সেই সময়টা, সেই যুদ্ধের সময়টা আপনার জন্য কতটা আপনি কঠোরভাবে, কতটা আসলে কিভাবে লাইফটা স্ট্রাগলিং দিয়ে পয়েন্ট দিয়ে গেছে এবং কিভাবে আমাদের আজকের এই স্বাধীনতা যুদ্ধের গল্প হয় না, কোনো সিনেমা দিয়েও একে বর্ণনা করা সম্ভব নয়, উপন্যাস দিয়ে নয়, কবিতা দিয়ে নয়, ম্যাজিক দিয়ে নয়, নাচ দিয়ে, গান দিয়ে, কোনো কিছু দিয়ে স্বাধীনতা যুদ্ধকে পোট্রে করা সম্ভব নয়। কারণ এই কি বিভীষিকাময় একটা যুদ্ধ ছিল। কারণ আমরা তো সাধারণ ছাত্র ছিলাম, সাধারণ কৃষক, গরিব মানুষরা আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। আর আমাদের হাতে ছিল 303 রাইফেল, মানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্রিটিশরা ব্যবহার করতো সেই পুরনো। আর ওদের হাতে ছিল একেবারে আধুনিক অস্ত্রশস্ত্র, গোলা বারুদ। আমাদের খাবার পর্যন্ত ছিল না, রাত্রে ঘুমাবার জায়গা ছিল না। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতাম, কাদায় ছুটতাম, রোদে পুড়তাম, পানি পর্যন্ত খেতে পেতাম না। আমাদের বড় খাল থেকে ডেড বডি, লাশ চলে যেত, পচা লাশ। তখন শকুন ছিল, ওই নাড়ি ভুড়ি শকুনে টেনে টেনে খেত, দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে যেত। ওই পানি তো খাওয়া যায় না। পানি না খেয়ে আবার লোকদের উপরে, আশেপাশের লোকদের উপরে আমরা কোনো রকম যেন চাপ সৃষ্টি না হয়। কারণ সব মানুষই গরিব। যাদের যেখানে ছিলাম, আমি পেয়ারা বাগানে, 3টা থানা নিয়ে আমাদের একটা বিশাল পেয়ারা বাগান আছে। স্বরূপকাঠি, ঝালকাঠি, বানুড়িপাড়া, এই 3 থানা নিয়ে একটা বিশাল পেয়ারা বাগান। সেইখানে আমরা প্রথম যুদ্ধ করি এবং আমরা সবার আগে আমরা প্রথম পাক বাহিনীকে প্রতিহত করি ওখানে। তো এমন অবস্থা ছিল যে আমরা গাছের শেকড়ের উপরে মাথা দিয়ে রাত্রি ঘুমানোর চেষ্টা করেছি। কানে পিঁপড়া, পোকা ঢুকেছে, মশা মাছির কথা তো বাদই দিলাম। তো সেই দুর্বিষহ দিনগুলোর কথা এটা কেউ চিন্তাই করতে পারবে না। কারণ আমরা এই হচ্ছে স্বাভাবিক অবস্থায় আমাদের থাকা খাওয়ার অবস্থা। আমরা খেতাম পানির বদলে থোড় খেতাম, কলা গাছের থোড় আছে না, ওই থোড় খেতাম। এবং থোড়ের যে ভেতরের জিনিসটা থাকে ওটার মধ্যে সার বস্তু তেমন কিছু নেই, কিন্তু একটু পেট ভরত। এই নিয়ে ওই অসুরের মতো ভয়ঙ্কর নিষ্ঠুর পাক বাহিনীর সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। এটা যারা যুদ্ধ না করেছে তারা এই ভয়াবহতা কল্পনা করতে পারবে না। স্যার, তারপর তো দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে এই যে স্টোরিটা আপনি বলছিলেন, যেভাবে, যে উদ্যমে, যে সাহসিকতা নিয়ে, যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন নিয়ে আপনারা স্বাধীন করেছিলেন, এখন বাংলাদেশটা আপনি কেমন দেখছেন? আমি বলবো আমাদের খুব দ্রুতই সেটা হয়েছে। কারণ তখনও ভিয়েতনাম 12 বছর যাবৎ যুদ্ধ করছে তাদের স্বাধীনতার জন্য। আর আমরা যুদ্ধ করে করে মাত্র কয়েক মাসের মাথায় ওদেরকে আমরা পর্যদস্ত করে ফেলেছিলাম। আমাদের
এই যে অগাস্ট মাসে, অগাস্ট মাসে আমাদের এই যে গেরিলারা অনেকগুলো মংলা বন্দর, তারপরে চাঁদপুর, চিটাগাং অনেকগুলো জাহাজ ডুবিয়ে দিয়েছিল। ওরা ভাবতেই পারেনি যে আমরা এত পারব। তো ওদের ভিত কেঁপে গিয়েছিল। আর প্রথম ভেবেছিল যে আমাদেরকে একেবারে পতঙ্গের মতো মেরে ফেলবে, এবং প্রথম পতঙ্গের মতোই মেরে ফেলেছিল। আমাদের সঙ্গে যারা ছিল অধিকাংশকে আমরা হারিয়েছি, এবং এমনভাবে হারিয়েছি এত দুঃখের মধ্যে যে কাউকে কাউকে আমরা ঠিকমতো কবর পর্যন্ত দিতে পারিনি, মাটি চাপা দিয়ে আমাদের সরে যেতে হয়েছে। অতএব সে দুঃখ বলার না। অতএব আমরা যত দিন লাগবে ভেবেছিলাম, যত স্ট্রাগল লাগবে ভেবেছিলাম, তত দিন আমাদের যুদ্ধ করতে হয় না। মাত্র 9 মাসেই আমরা স্বাধীনতা পেয়েছি। তারপরে তো আমাদের প্রচণ্ড ভালোবাসা, আগ্রহ নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম দেশকে এবার একেবারে চূড়ায়, বিশ্বের চূড়ায় তুলে নেব। আমি ঢাকা বেসড ছিলাম, ঢাকায় পড়াশোনা করতাম। তখন দেশ স্বাধীন হয়েছে, ঢাকা শহরে তখন এটা রাজধানী। সারা দেশ থেকে রাজধানীতে মানুষ স্রোতের মতো ছুটে আসছে। আমি বিপরীত কাজটি করলাম। আমি ঢাকা শহর ছেড়ে আমি গ্রামে ছুটে গেলাম, কারণ আমি যদি আমার মানুষকে শিক্ষিত করতে না পারি, সুশৃঙ্খল করতে না পারি, তাদের বোধ এর জায়গাটা তৈরি করতে না পারি, তাহলে আমাদের এই সমস্ত ত্যাগ, কত মানুষ কিভাবে যে মারা গেছে সে কাহিনী বলার মতো নয়। তো তাদের কাছে যে আমাদের ঋণ, সেটা শোধ হবে না, কখনোই না। হ্যাঁ, সেই জন্য আমি চেয়েছি যে মানুষকে উজ্জীবিত করব এবং শিক্ষিত করে তুলব, তাহলেই আমরা বড় হতে পারব। তারপর স্যার আপনি চলে গেলেন ঢাকার বাইরে, তারপরে এই যে এখন যে সময়টা, এখন কেমন যাচ্ছে আপনার বাংলাদেশের সাথে? বাংলাদেশের আমরা বিভিন্ন ধরনের উত্থান পতন দেখেছি, এবং আগামী বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি, সংস্কার নিয়ে কথা বলছি। তো এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা আপনার কাছে কেমন? যে কোনো কিছু ভালো করতে গেলে, বড় করতে গেলে হোঁচট খেতে হয়, আছাড় খেয়ে পড়তে হয়। সাইকেল চালাতে গেলে আছাড় খেতে হয় না, সাঁতার শিখতে গেলে পরে পানি খেতে হয় না, চুবড়ি খেতে হয়। এটা আমরা মেনে নেব। বড় কিছু করা মানেই হচ্ছে আছাড় খেতে হবে, কিন্তু তারপরে উঠে আবার ছুটতে হবে। এইরকম আমরা বারবার আছাড় খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার ছুটেছি। ছুটতে ছুটতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদেরকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। কিসিঞ্জার, আমেরিকার, সে বলেছিল ওটা একটা তলাবিহীন ঝুড়ি, মানে এই ঝুড়িতে কিছু নাই, ফাঁকা। এখন তার দেশ তা নয়। আমরা রাস্তাঘাট, অনেক কিছু, বিদ্যা বুদ্ধি অনেকই হয়েছে। তবে যে আশা আমরা বুকে পুষেছিলাম যে পুরো দেশটাকে আমরা একেবারে অন্যরকম কিছু করে ফেলবো, একদম পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানিয়ে ফেলব, সেই আশাটা আমাদের এখনো করে যাচ্ছি। তবে আমি আশা করি যে আছাড় খেতে খেতে আমাদের বোধের উদয় হবে। অনেকের হয়েছে, আবার অনেকের হয়নি, এবং সেই বোধের উদয় যখন হবে, আমরা যখন সুশৃঙ্খল হব, আমরা তখন বলতে পারবো আমরা সভ্য হয়েছি। তার আগে পর্যন্ত আমরা সভ্য হব না, এবং সভ্য না হওয়া পর্যন্ত আমরা আমাদের আশার জায়গায় পৌঁছতে পারবো না। ঠিক বলেছেন। একটু জানতে চাই যে আমরা স্বাধীনতা পেলাম এবং স্বাধীনতা উদযাপন করছি, আপনার ছোটবেলার ঈদটা কেমন ছিল? যেহেতু ঈদের আমেজ এখন আছে, ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ এবং এখনকার ঈদ কেমন আসলে কাটছে? শৈশবে তো অনেক কিছুই পারতাম না, একদম ছোটবেলায় তো দাঁড়াতেই পারতাম না। যেদিন প্রথম দাঁড়াতে পেরেছি, সে যে কি আনন্দ সেটা আমার এখন আর মনে নেই। কিন্তু প্রথম যখন সাঁতার কাটতে শিখেছি, ও সে আনন্দ! প্রথম যখন
সাইকেল চালাতে শিখেছে হাফ প্যাডেল দিয়ে দিয়ে। ছোটোবেলাতে তো একটা ফড়িং দেখলে আনন্দ হতো, একটা প্রজাপতি, একটা ফুল, বুনো ফুল, এই বুনো ফল, সেগুলো আনন্দ দিত, কষ। কিন্তু ও আমার নিজের হাতে পাড়া ফল, ওটা খেয়ে আনন্দ পেতাম। অর্থাৎ ছোটোবেলায় যা কিছু আনন্দ লাগতো, তার মধ্যে ঈদ তো একটা স্পেশাল ব্যাপার না, সবার মনে আনন্দ, নতুন জামা কাপড়। সবচেয়ে আমার ভালো লাগে হাগ করা, জড়িয়ে ধরা, কোলাকুলি। আমাদের দেশে তো ছেলে মেয়ে কোলাকুলি, ও বাবা এটা করা যাবে না, কিন্তু আমি সমস্ত সারা পৃথিবীতে ছেলে মেয়েরা কোলাকুলি করে, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে ছেলেতে কোলাকুলি করতে পারতাম, ওই আনন্দ ধরে রাখার মতো না। তারপরে সেমাই খাওয়া, ওহো, মায়ের হাতে স্পেশালি, হ্যাঁ, আদর করে কত রকমের সেমাই, এ বাড়ি ওই বাড়ি সেই বাড়ি। প্রথম চোটেই তো আরো একটু দিই খেতে, কয়েকবারই খেতে খেতেই আর পেটে জায়গা থাকতো না। তারপরে জাস্ট অভিনয় করতে হতো, কারণ ওই খালাকে খুশি করতে হবে, ওর মাকে খুশি করতে হবে, ওই করে করতাম। মানে ঈদ মানে মহা আনন্দ। আচ্ছা, সেখান থেকে যে বিশ্ব নান্দনিক জাদুশিল্পী হয়ে ওঠা, এই জার্নিটা শুরু হয়েছিল কবে, কখন থেকে? আসলে কখন বুঝতে পেরেছিলেন যে সুপ্ত প্রতিভা আপনার মধ্যে আছে এবং তারপর প্রতিভা বিকশিত হয়েছে? ম্যাজিক আমি প্রথম করেছিলাম আমাদের পাশের গ্রাম জলাবাড়ি, ওখানে সার্কাস এসছিল। সেই সার্কাসে ম্যাজিক দেখে আমি খুব চমকে গিয়েছিলাম যে কী ব্যাপার, একটা মানুষকে শুয়ে দিয়ে তার গলাটা কেটে ফেলে। ওরে বাপরে বাপ, সব একদম হয়ে গিয়েছে। তো আমি সার্কাসে সব কিছু দেখে তো বিস্মিত হয়েইছি, কিন্তু এই ব্যাপারটা, ম্যাজিকের এই ব্যাপারটা আমাকে একদম পাগলের মতো করে ফেললো। এরপরে যা কিছু হাতি ঘোড়া বাঘ ভালুক দেখা, সেইগুলো আর আমাকে টানছে না। আমাকে ওই ম্যাজিক, বিশেষ করে ওই ম্যাজিকটা, গলা কাটার ম্যাজিকটা, সারা রাত জেগে আর রাত্রে ঘুমাতে পারলাম না। আমি মনে মনে কি করে হলো ভাবতে ভাবতে আমি নিজে এটি কিন্তু আমার মধ্যে একদম ছোটবেলা থেকেই হলো। ও যখন পারে তাহলে আমিও তো, আমি কেন পারবো না? সে যখন পেরেছে আমাকে পারতেই হবে। সারা রাত ভেবে 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 আমি বের করে ফেললাম। আচ্ছা, তারপরে স্কুল ছুটির পরে আমার বন্ধুদেরকে বললাম আমি তোদেরকে জাদু দেখাবো। আচ্ছা, তো আমাদের বাড়ির পাশেই একটা ছাড়া বাড়ি ছিল, ওই বাড়ির একটা উঁচু ঢিবির ওপরে আমরা আসর বসালাম। তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমারই ভক্ত, আমার চেয়ে একটু বয়স কম। ওকে বললাম যে আমি তোর গলা কাটবো। ও বললো না, গলা কাটলে আমি তো মরে যাবো। আমি আমার একটা পা কাটতে রাজি আছি। বলে তুই তো পা কাটলে তুই খোড়া হয়ে যাবি না? বলে যে তোর জন্য আমি ওইটুকু করতে পারি। ও বাবা, মানে বন্ধুত্বের ফ্রেন্ডশিপ, হ্যাঁ, ডেডিকেটেড। ঠিক আছে। আর আমাদের অনেক বড় বাড়ি ছিল, অনেক ছেলে মেয়েরা ছিল, তারা সমস্ত চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর আমাকে ম্যাজিশিয়ান হিসেবে কেউ মানতে রাজি না। কেন? কারণ হচ্ছে আমি তো ম্যাজিক জানি না। আচ্ছা, আমি তো ওদের সঙ্গে নানা এটা খেলি সেটা খেলি, ম্যাজিক করি দিত। তো আমি যখন পা কাটলাম সবাই হয়ে গেল, আরে সত্যি তো, ও তো পারে। এই আমার নাম ছড়িয়ে পড়লো। ওরা বললো যে আর একটা শো করতে হবে, আমি বললাম তাহলে আমার প্রিপারেশনের জন্য সময় দাও। বললে তাহলে বাড়িতে খবর দিয়ে আসি, এই মা চাচি খালাদেরকে ডেকে নিয়ে আসি। তো তারপর থেকে জার্নি শুরু। হ্যাঁ, চলে গেল। আবার সেকেন্ড শো শুরু হলো। সেকেন্ড শোয়ে আমি ওর পা আবার কাটলাম। এইভাবে জার্নি চলতে থাকলো। তারপর গলা কাটা,
পা কাটা শুরু হয়ে গেল। তারপরে তো অনেক কিছু অনেকে না আচ্ছা। না সেদিনে আমি আচ্ছা। বিপদে পড়েছিলাম। কেন? ওই যার পা কাটছিলাম ওর বাবা ছিল একজন খুব নৃশংস টাইপের কঠিন মানুষ। বাবা। উনি তার ছেলে মেয়েদেরকে লাঠি দিয়ে, ছেলেদের বিশেষ করে Strictly। ছেলেদেরকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে পেটাতেন এইরকম। তো হঠাৎ শুনি ওর পা যখন কেটেছি সবাই থ হয়ে গেছে, তার বাবাও খবর কণ্ঠস্বর চিৎকার করে উনি কাছে এসে গেছেন, এই হারামজাদারা দেখি কে কার ঠ্যাং কাটে। তো আচ্ছা। সবাই ও তার চিৎকার শুনে দিল দৌড়। এবার আমার অ্যাসিস্ট্যান্ট শেয়ার কোন সাহসে থাকে, তার ছেলে। তো সে চোখ বন্ধ করে থাকার কথা ছিল, আচ্ছা। কিন্তু সে এখন চোখ খুলে আমার দিকে তাকালো, তাকে আমার পারমিশনের জন্য আর ওয়েট করলো না, যে তার পা একটা কেটে যাক তাতেও রাজি আছে, কিন্তু তার বাবা আসছে অত বড় লাঠি ভয় পেয়ে গেছে। নিয়ে, সে আচ্ছা। দিল দৌড়। আচ্ছা স্যার, আপনি তো অনেক জাদু দেখিয়েছেন। কখনো তো আসলে মানুষের তো একটা কথা বলে যে সবচেয়ে বড় হচ্ছে কথার জাদু। কথার জাদু কতটা আপনার লাইফে কাজে দিয়েছে? না, কথা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানুষ নিজেকে যে এক্সপ্রেস করে তার প্রধান বাহন হচ্ছে কথা। এই কথা দিয়ে আমরা কি না করতে পারি। ম্যাজিকে কথার একটা বড় রোল আছে, কিন্তু শুধু কথাই কিন্তু অনেক কিছু না। আমি অধিকাংশ ম্যাজিক কিন্তু আমি কথা না বলে করি। কথার জাদুটা কতটা কাজে দিয়েছে আপনার ব্যক্তি জীবনে? এটা প্রতিদিন দেয়। আমি দেখেছি তো যে মানুষ এখনো দাঁড়ায়, দুটো কথা শুনতে চায়। বাহ। তো আমি বুঝতে পারি, আচ্ছা। এবং তারা মুখের সামনেই বলে যে খুব ভালো। ভাই আপনার ম্যাজিক তো ভালোবাসি, আচ্ছা। আপনার কথাও ভালোবাসি। আসলে আমরাও বেশ ভালোবাসি স্যার। এমন ছোটবেলায় তো অনেক সময় হয় যে আমাদের এমন একটা নাম ফ্রেন্ডরা দেয় বা আত্মীয় স্বজনরা, যে নামটা আমাদের পছন্দ হয় না। হ্যাঁ। ছোটবেলায় এরকম কোনো নাম আছে আপনার যেটা আপনার পছন্দ আরে ছিল না? ভাই রে ভাই, কি হলো একবার, আমি তখন ক্লাস 6-এ পড়ি পিরোজপুর গভর্নমেন্ট স্কুলে। তো আমাদের ইউনিফর্ম ছিল সাদা পাজামা আর সাদা শার্ট। তো আর অন্যান্য জামা টামা এগুলো বাবাই কিনে দিতেন। একবার কি হলো, দর্জির দোকানে গিয়ে দেখি খুব টুকটুকে গাঢ় পিঙ্ক। পিঙ্ক যদি খুব গাঢ় হয় তাহলে ওটা দেখতে কিন্তু খুব সুন্দর, লালের চাইতেও বেশি সুন্দর লাগে। আমি বায়না ধরলাম, বাবা আমাকে ওই জামাটা বানিয়ে দিলেন। এখন ওই জামা পরে যেদিন বের হলাম, লোকজন তাকাচ্ছে আমার দিকে। তো আমাদের পাড়ার এবং ক্লাসের কিছু ছেলেরা ছিল যারা দুষ্ট, তারা সবাইকে নানানভাবে নাজেহাল করতে চেষ্টা করত। আচ্ছা। তো আমার চোখ দুটো সেই সময় একটু বড় বড় ছিল, আর গায়ে ওই লাল জামা, ওই পিঙ্কে তো ওরা লালই ধরেছে, রেড। তো একজন চিৎকার করলো, রেড কাউ, মানে লাল গরু। বড় চোখ, লাল জামা, রেড কাউ। তার সঙ্গে আরো কয়েকটা সাথে সাথে তাল মিলিয়ে ফেললো। তাল মিলালো। আমি তো রাগে, দুঃখে, লজ্জায়, ক্ষোভে একদম মাটির সঙ্গে মিশে গেলাম। তো ওদের সামনে যাতে না পড়ি সেই জন্যে আমি ওই জামাটা পরা বাদ দিয়ে দিলাম। ওটা শুধু পরতাম যখন গ্রামের বাড়িতে যেতাম, তখন ওইটা পরতাম। বেড়াতে যেতাম তখন ওইটা পরতাম, কারণ ওটা আমার খুব পছন্দ ছিল এবং ওটা যে দেখতো সবাই খুব পছন্দ করতো। ওই রেড কাউ নামটা আমার এখনো মনে আছে। কিউট নাম কিন্তু বাই দ্য ওয়ে। বাট ভাবলে হ্যাঁ, গরুর মতো এত ভালো প্রাণী, এত উপকারী প্রাণী তো আর হয় না। মানে বেঁচে থাকতেও
সে উপকার করে। এখন কি মনে হয় যে তখন যে নামটা দিয়েছিল আপনি রেগে গিয়েছিলেন স্বাভাবিকভাবে, আমি হলেও রাখতাম, কিন্তু এখন কি মজা লাগে না মনে পড়লে? এখন তো সবকিছুই মজা লাগে, কারণ জি স্যার। আমি দুঃখকে পুষে রাখি না। কষ্ট, দুঃখ, রাগ এ যত নিজের মধ্যে পুষে রাখবো, সর্বনাশটা নিজের হবে, আমার সুখটা চলে যাবে। আরে আমি এত সুন্দর একটা পৃথিবীতে এসেছি, এটাই তো আমার সৌভাগ্য। এখন আমার ভেতরে যদি ক্রোধ, ঘৃণা এই সমস্ত পুষে রাখি, তাহলে আমি আনন্দ কোথায় রাখবো? জীবনে এগিয়ে যাওয়াটাও তখন ডিফিকাল্ট হয়ে যায়। অতএব আমি সব কিছুকে মাপ করে দিয়ে শুধু সামনে এগিয়ে আনন্দটাই ভোগ করি। আচ্ছা, আমরা এবার একটা বাংলা সিনেমা, যেটা আসলে কালজয়ী একটি সিনেমা, ছুটির ঘন্টা। ছুটির ঘন্টা, হ্যাঁ। ছুটির ঘন্টা সিনেমাতে আমরা আপনাকে যে চরিত্র দেখেছি, সেখানেও আপনি জাদুকর হিসেবেই এবং অভিনয় জুয়েলার্স করেছেন। নামেই। জি, আপনার নামেই আপনি অভিনয়টি করেছেন। এটার পেছনের এক্সপিরিয়েন্সটা, সেই সময়টা একটু আপনার কাছে জানতে চাই, কেমন ছিল? তখন অলরেডি আমার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। তখন এক্সিবিশন হতো, আমরা টিম নিয়ে গিয়ে শো করতাম, এবং আমাদের শো এতই জনপ্রিয় হলো যে সার্কাস দেখতে যত মানুষ আসতো, আমাদের শো দেখতে তার চেয়ে বেশি মানুষ আসতো। যাত্রা দেখতে যত মানুষ আসতো, আমাদের শো দেখতে তার চেয়ে বেশি। এটা আনবিলিভেবল। মানে ওই ডিস্ট্রিক্টের না, পাশের ডিস্ট্রিক্ট থেকেও মানুষ ট্রেনে করে, লঞ্চে চড়ে আসতো, এরকম হয়ে গিয়েছিল। তো সেই সময় এই ছবিটা করছিলেন সত্য সাহা, আজিজুর রহমান এর পরিচালক ছিলেন। তো আমার শো হচ্ছিল ওয়াব দ্য অডিটোরিয়ামে, মতিঝিল ওয়াব দ্য অডিটোরিয়াম ছিল। সত্য সাহা তার দল বল নিয়ে আমাদের শো দেখতে এলেন। আচ্ছা। শো দেখতে এসে আমার একটা ম্যাজিকে, উনি যে ম্যাজিক, যে সিনেমাটা করতে যাবেন, সেটা একটা বাচ্চা ছেলে ঘরের মধ্যে আটকা পড়ে গেছে বাথরুমে, এবং তারপরে স্কুল ছুটি হয়ে গেল, এবং সেইখানে বসে সে ধীরে 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 ধীরে, পানি নেই, খাবার নেই, না খেতে না খেতে একসময় মরে যায়। সে খুব করুণ একটা কাহিনী। তো আমার ওই রকম একটা ম্যাজিক ছিল, আমাকে হ্যান্ডকাপ দিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে, বাক্সের মধ্যে ঢুকিয়ে, বাক্সে অনেকগুলো তালা লাগিয়ে, দড়ি দিয়ে নানানভাবে আটকে, যেই ওপরে একটা পর্দা ঢাকনি দিয়ে ধরলো, সঙ্গে সঙ্গে আমার হাতটা বেরিয়ে আসতো। ঘন্টা ধরে বাজাতে বাজাতে ঘন্টাটা যেই বন্ধ হতো, সবাই ঝাঁপিয়ে পড়তো, আমি নেই। আবার যেই পর্দাটা টানিয়ে ধরতো, আবার ঘন্টা বাজাতে বাজাতে আমি নিজে বেরিয়ে আসতাম। মানে এই ম্যাজিকটা দেখে ওনাদের মনে হলো, আরে এইটা তো তাদের ওইটার সঙ্গে খুব মিলে যায়। তখন আমাকে উনি অফার করেন যে আমাদের এরকম একটা ছবি করার প্রস্তুতি পর্বে আছে, আমরা আমাদের ওই গল্পের সঙ্গে আপনাকে জুড়ে দিতে চাই। আচ্ছা। আমি বললাম, ম্যাজিশিয়ান, হ্যাঁ, আপনি জুয়েলার্স হিসেবেই আপনি যাবেন। তখন আমি রাজি হয়ে গেলাম, কোনো রকম ছাড়াই, কোনো রকম দেনা পাওনা। তারপরে উনি সত্য সাহা উনি প্রডিউসার জিজ্ঞেস করলেন, আপনাকে কত টাকা দিতে হবে? তো আমি সত্য সাহার ভক্ত আমি ছিলাম, উনি খুব ভালো গান তৈরি করতেন, তো ওনার ভক্ত ছিলাম আগে থেকেই। আমি বললাম, আপনার ছবিতে আমি অভিনয় করব, এটা তো আমার সৌভাগ্য, আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে। বলেন কি? আমার হ্যাঁ, আমি 1 পয়সাও নেই, আমি চাইলে কিন্তু কয়েক লক্ষ টাকা নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি তার ফলে লক্ষ লক্ষ টাকার চেয়ে তো বেশি যেতে পেলাম। মানে উনি একদম বুকের করে নিলেন। উনি একা না, ওনার পুরো পরিবার
যতদিন উনি বেঁচে ছিলেন, উনি মারা যাওয়ার পরেও ওনার পরিবারের সঙ্গে আমার সেই সৌহার্দ্য ছিল, এখনো আছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব চমৎকার কিছু স্টোরি আপনি শেয়ার করছিলেন আমাদের সাথে, খুব ভালো লেগেছে। মনে হচ্ছে সেই সময়টাতেই ফিরে গেছি এবং দেখতে পাচ্ছি আমার সামনেই হচ্ছে ঘটনাগুলো। আমারও অনেক খুব ভালো লেগেছে। শুভকামনা রইল স্যার আপনার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে, আপনার ঈদও ভালো যাক। স্যার। সবাইকে ধন্যবাদ, আপনাকে এবং আমার দর্শককে, ক্যামেরার পেছনে যারা আছেন প্রত্যেককে জি স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। 26শে মার্চের অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।